নমস্কার। রহস্য রোমাঞ্চ সিরিজে আজকে তৃতীয় গল্প ভূতের রাজা। রচনা হেমেন্দ্র কুমার রায়। গল্প পাঠে ও অন্যান্য কয়েকটি ভূমিকায় প্রদীপ বিশ্বাস, ম্যানেজার অরিন্দম দে এবং একটি বিশেষ ভূমিকায় সুব্রত মিস্ত্রি। শুরু হচ্ছে ভূতের রাজা। সরকারি কাজে বিদেশে থাকি, ছুটি নিয়ে দেশে ফিরছি। সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কর্মস্থল ছিল, সেখান থেকে রেল স্টেশনে যেতে হলে প্রায় 30 মাইলের ওপর পথ পার হতে হবে। পাহাড়ি পথ, এক এক মাইল হচ্ছে 2-3 মাইলের ধাক্কা। তার উপরে রাতের বেলায় পথে বাঘ ভাল্লুকের সাথে আলাপ হওয়ার সম্ভাবনাও কম নয়। সকালবেলায় বেরুলেও মাঝপথে সন্ধ্যা হবেই, তখন একটা আশ্রয়ের দরকার। মাঝপথের কাছাকাছি স্থানীয় রাজার একটা শিকার কুঠি ছিল। রাজা বা তার বন্ধুরা শিকারে বেরুলে এই কুঠি হতো তাদের প্রধান আস্তানা। রাজার ম্যানেজারের সাথে আলাপ ছিল, তাকে গিয়ে অনুরোধ জানালো শিকার কুঠিতে একটা রাতের জন্য আমাকে মাথা গোজবার জায়গা দিতে হবে। ম্যানেজার বললেন, এখন শিকারের সময় নয়, কুঠিও খালি পড়ে আছে। আর আপনি এক রাত কেন, 1 মাস থাকতে পারেন। এখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট টেলার সাহেবও আজ রাতটা সেখানেই বিশ্রাম করবেন। আর কুঠিতে আরো ঘর আছে, আপনার থাকবার অসুবিধা হবে না। কিন্তু কিন্তু কি? কিন্তু আপনি সেখানে রাতটা কাটাতে পারবেন কি? কেন পারবো না? ম্যানেজার বললেন। লোকের মুখে শুনি কুঠিতে নাকি অপদেবতার ভয় আছে। অপদেবতা? ম্যানেজার বললেন, হ্যাঁ, অপদেবতা ছাড়া আর কি বলবো। কুঠির পাশেই শালবনের ভেতরে সাঁওতালদের এক ভুতুড়ে দেবতা আছে। সেই দেবতা নাকি ভূতের রাজা। তার ভয়ে সাঁওতালরা পর্যন্ত সন্ধ্যের পর ওপারা মারায় না। তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় কুঠির ভেতরে ঘুমাতে আসে। আমি হো হো করে হেসে উঠে বলল, বেশ তো, মানুষ হয়ে দেবতার সঙ্গে রাত্রিবাস করব, এটা তো মস্ত পুণ্যের কথা। আমি রাজি। ম্যানেজার বললেন, আমি অবশ্য সব ছেলে মানুষই কথায় ততটা বিশ্বাস করি না, তবুও বলা তো যায় না। যথাসময় ডুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগেই শিকার কুঠিতে পৌঁছল। ডুলি বেহারা বলে গেল মাইল 3 তফাতে একটা গাঁয়ে গিয়ে তারা আজকের রাতটা কাটাবে, কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে। কুঠির বারান্দায় একখানা বেতের চেয়ারে বসে টেলার সাহেব তামাকের পাইপ টানছিলেন। সাহেবের সাথে আমারও বেশ পরিচয় ছিল। আমাকে দেখে সাহেব বললেন, এই যে গুপ্ত যে, তুমি কোথায় যাচ্ছ? ছুটি নিয়ে দেশে ফিরছি। তুমি? আমি হোম যাচ্ছি। তুমি কি আজ এখানে থাকবে? হ্যাঁ সাহেব। ফাইন ফাইন, দুজনে একসঙ্গে রাত কাটানো যাবে। দুজন কেন সাহেব, 3 জন। 3 জন? 3 জন আবার কে? তুমি কি আমার আড়লির কথা বলছো? ওকে তো আমি মানুষের মধ্যেই গণ্য করি না। না সাহেব, তোমার আর্দালির কথা বলছি না। তবে কি কুঠির দারোয়ানের কথা ভাবছো? না, সে রাতে এখানে থাকে না। না না, তোমার দারোয়ানের কথাও বলছি না। তুমি কি শোনোনি সাহেব, সাঁওতালদের এক দেবতা রাতে আমাদের সঙ্গী হতে পারেন। টেলার হেসে বললেন, আহা, শুনেছি বটে, তা সে রূপকথার এক বর্ণ আমি বিশ্বাস করি না। তুমি করো নাকি? করলে একলা এখানে রাত কাটাতে আসি? টেলার পাইপে 3-4টে টান মেরে বললেন, দেখো গুপ্ত, সাঁওতালদের এই দেবতাকে আমি দেখেছি। এমন বিভৎস দেবতা পৃথিবীতে আর দুটো নেই। তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, তাই ঠিক করেছি কাল যাওয়ার সময় তাকে সঙ্গে করে নিয়ে যাব। ইংল্যান্ডে আমার বাড়ির বৈঠকখানায় তাকে সাজিয়ে রেখে দেব। আমার বন্ধুরা তাকে দেখলে খুব তারিফ করবেন। আমি হেসে বললাম, তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতা আর কুটির ভেতরে শুতে আসবে না। তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি। তার আড্ডা কোথায়? টেলার আঙুল দিয়ে দেখিয়ে বললেন, ওই যে ওইখানে, মিনিট খানেকের পথ। পায়ে পায়ে এগিয়ে গেল।
কুঠির পাশেই অনেকগুলো শাল গাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে। তাদেরই ছায়ায় একটা পাথরের ঢিপির উপরে মানুষের মতো উঁচু একটা মূর্তিকে দেখতে পেলুম। মূর্তিটা রং করা কাঠের। তার দেহ মাপে মানুষের মতন বটে, কিন্তু তার মুখ দানবের মতন প্রকাণ্ড। আর সে মুখের ভাব কি ভয়ঙ্কর! দেখলেই বুকের কাছটা ছ্যাঁত করতে থাকে। মাথার চুলগুলো সাপের মতন ঝুলছে, কান দুটো হাতির মতন, মুখখানা খানিক সিংহ আর খানিক ভাল্লুকের মতো, দুটো গোল গোল কাচের চোখ আগুনের মতো জ্বলছে। হা করা বড় বড় দাঁতওয়ালা মুখের ভেতর থেকে রাঙা টকটকে লকলকে জিভের আধখানা বাইরে বেরিয়ে পড়ে ঝুলছে। কাঁধ ও মুন্ডের মাঝখানে গলাটা দেখলে মনে হয় কে যেন একটা লিকলিকে সরু বাখারির উপর মুখখানাকে বসিয়ে দিয়েছে। হাত দুখানা বাঘের থাবার মতো। কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গ দেখাই যাচ্ছে না। কাঠকে খুদে আর কোনো অঙ্গ গড়াই হয়নি। মূর্তির গায়ের রং আলকাত্রার মতো কালো, আর মুখের রং খানিক সাদা, খানিক তামাটে ও খানিক হলদে। ভাবলুম, এই মূর্তি যদি সত্যিই রাতে কুঠির ভিতর ঘুমোতে আসে, তাহলে আমাদের ঘুম এই জীবনে আর ভাঙবে কি? ধীরে ধীরে কুঠির দিকে ফিরে এলুম। টেলার পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে কি দেখছিল, আমাকে দেখে এসে বললেন, গুপ্ত, খুব ঝড় বৃষ্টি আসছে, ওই দেখো। সত্যি কথা, পশ্চিমের আকাশখানা আচম্বিতে ঠিক যেন কালো কুষ্ঠিপাথর হয়ে গেছে। ঝড় উঠতে আর দেরি নেই। ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে। এখন বৃষ্টি পড়ছে মুষলধারে। অনেক রাত। টেলারের নিমন্ত্রণ নিয়ে তার সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ আগে ডিনার খেয়েছে। এখন টেলার তার ঘরে হয়তো দিব্যি আরামে নিদ্রা দিচ্ছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। ভূত কিছু মানি না, তবু কেন জানি না মনটা কেমন খুঁতখুত করছে। রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতালি দেবতার সে ভয়ানক মুখখানা মনের ভিতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে। যত তাদের ভুলবার চেষ্টা করি আজে বাজে নানান কথা ভেবে, তত তারা মনের উপরে চেপে বসে, নরম মাটির উপরে ভারী পায়ের দাগের মতো। বাইরে বৃষ্টি ঝরছে, ঝমঝম রমরম। মাঝে মাঝে ঝোড়ো দমকা হাওয়া হা হা করে উঠছে, যেন কোনো আহত আত্মার কান্না। চারিদিক থেকে বনের গাছপালাগুলো মরমর করে যেন কোনো শত্রুকে অভিশাপ দিচ্ছে। তারই ভিতর থেকে একবার শুনলুম হায়নার অট্টহাসি, একবার শুনলুম শৃগালের দলের মরা কান্না, একবার শুনলুম বাঘের গর্জন। হঠাৎ আমার ঘরের দরজার উপর দুমদুম করে আঘাত হলো। ধর্ম করে আমি বিছানার উপর উঠে বসলো। সে কি আসছে? সে কি আসছে? দরজার উপরে আর কোনো আঘাত হলো না। ঝোড়ো হাওয়ার ঝাপটায় দরজা নড়ে উঠেছে নিশ্চয়। নিজের কাপুরুষতার জন্য মনে মনে নিজেই লজ্জিত হয়ে আবার শুয়ে পড়ার চেষ্টা করছি, এমন সময় বাহির থেকে ক্ষণক্ষণে ঝাঁঝালো গলায় গান শুনলুম। লোকগুরুদিক সিদিন ঘন্টা বাড়ি মাকাওয়ার। এ তো সাঁওতালি ভাষা, নিশ্চয়ই কোনো সাঁওতাল গান গাইছে। কিন্তু এত রাতে এমন ঝড় বাদলে এই হিংস্র জন্তু ভরা গভীর অরণ্যের মধ্যে কে সাঁওতাল মনের আনন্দে শখ করে গান গাইতে আসবে? আবার দরজার উপর ঘন ঘন আঘাত হলো, এবার আরো জোরে। আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। এ তো ঝড়ের ধাক্কা নয়, এই যে সত্যি সত্যি কে দরজা ঠেলছে আর ঠেলছে। তবে কি সে এসেছে? তবে কি সে এখানে ঘুমোতে এসেছে? আবার গান শুনলো, এবারে আমার খুব কাছে, একেবারে কুঠির বারান্দার উপর। হঠাৎ উল্টো বিপদ,
কুঠির ভিতর দিককার দরজায় ঘন ঘন আঘাত। ভিতরে বাহিরে বিপদ দেখে প্রায় যখন হাল ছেড়ে দিতে বসেছি এমন সময় শুনলুম, গুপ্তো, গুপ্তো, ফর গড সেক দরজা খোলো। এই তো টেলারের গলা। আহ, বাঁচলুম। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিল। টেলার হুড়মুড় করে ঘরের ভিতর ঢুকে পড়ল। তার চোখ মুখ পাগলের মতো, তার হাতে বন্দুক। আমি তাকে দু হাতে চেপে ধরে বললুম, মিস্টার টেইলার, কি হয়েছে? এত রাতে কি দরকার তোমার? টেলার দেওয়ালে ঠেসান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে, গুপ্তো, আমার ঘরের দরজায় ক্রমাগত কে লাথি মারছে আর গান গাইছে। তুমি কি আমার ঘরের দরজার কাছে গিয়ে আমায় ডাকছিলে? না না, আমি আমার বিছানা ছেড়ে এক পাও নড়িনি, কিন্তু আমারও ঘরের দরজা কে নাচছে আর গান গাইছে। ওই শোনো। লোগোবুরুধি কৌসিনিন ঘন্টা বাড়ি মাকাওয়ার। তুম করে আমার ঘরের দরজায় আবার দুবার প্রচন্ড আঘাত হলো। আচমকা আবার একটা ঝড়ের ঝাপটা এসে দরজা জানলার উপর আছড়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একটা খড়খড়ি দুমদাম করে খুলে গেল। সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলোকে স্পষ্ট দেখলুম বারান্দার উপরে কার একটা জীবন্ত ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে। কেউ কেউ ও কি সেই যে প্রতি রাতে এখানে ঘুমোতে আসে? আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল। টেলারের বন্দুক ধুম করে গর্জে উঠল। সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা স্যাট করে বারান্দার এক পাশে আমাদের চোখের আড়ালে সরে গেল। টেলার চেঁচিয়ে উঠে বলল, গুপ্তো, গুপ্তো, জানলা বন্ধ করে দাও, জানলা বন্ধ করে দাও। পা চলতে চাইছিল না, কিন্তু পাছে টেলার মনে করে বাঙালি কাপুরুষ। সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানলার পাল্লা দুটো আবার বন্ধ করে দিল। টেলার টলতে টলতে আমার বিছানার উপর বসে পড়ে বললে, গুপ্তো, কিছু মনে করো না, আজ আমি তোমার বিছানাতেই তোমার সঙ্গে রাত কাটাবো। বাইরে আবার কে গান গাইলে। লোগোবুরুধি কৌসিনিন ঘন্টা বাড়ি মাকাওয়ার। সকালবেলা, কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি ঝরছে আর ঝরছেই। আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালো। সারা আকাশখানা যেন কালো মেঘের ঘেরা টপটি ঢাকা। সূর্যকে যেন আজ কোনো অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে। যতদূর নজর চলে খালি দেখা যায় অগণ্য শ্যামল তরু বিরাট সভা আর শৈলমালার গর্বোন্নত শিখর। তারই ভিতরে এসে পড়ছে তীরের চকচকে ফোলার মতো বৃষ্টির অশ্রান্ত ধারাগুলো। কোনো পশু পক্ষী কীটপতঙ্গ বা কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই। পথের উপর দিয়ে ক্রুদ্ধ জলস্রোত যেন কোনো অদৃশ্য শত্রুকে তেগে আক্রমণ করতে ছুটে চলেছে। হঠাৎ বারান্দার এক কোণে চোখ গেল। কাপড় মুড়ি দিয়ে কে একজন শুয়ে রয়েছে। কাছে গিয়ে ডাকলো, এই, এই কে তুই? বার কয়েক ডাকাডাকি করার পর কাপড়ের ভেতর থেকে একখানা সাঁওতালি মুখ বেরোলো। বলেন কর্তা। আরে তুই কে? কে তুই? আমি ঠাকুরের পূজারি গো। ঠাকুর? কে ঠাকুর? যিনি ওই শালবনে থাকে। এখানে কি করছিস? ঠাকুর রোজ রাতে এখানে ঘুমোতে আসেন গো, তাই আমিও তার সঙ্গে সঙ্গে আসি। কাল রাতে তাহলে তুই দরজা ঠেলছিলি? আমিও ঠেলছিলুম, ঠাকুরও ঠেলছিলে। আর গান গাইছিল কে? আমি। এমন সময় টেলারও ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো। তাকে সব কথা খুলে বললুম। টেলার তো শুনেই মহাখাপ্পা। ঘুষি পাকিয়ে পূর্বের দিকে ছুটে যাওয়া মাত্র সে এক লাফে বারান্দার রেলিং টপকে বাইরে পড়ে বনের ভিতরে অদৃশ্য হয়ে গেল। টেলার বললে, রাস্কেলকে ধরতে পারলে একবারে দেখিয়ে দিত। ও, কাল সারা রাত কি অশান্তিতেই কেটেছে। আমি বললুম, যাক, যা হবার তা হয়ে গেছে। এখন আমাদের কি উপায় হবে? কুটির দারোয়ানও এলো না, গুলি বেয়ারাও এই দুর্যোগে বোধহয় আসবে না। আমরা যাব কেমন করে? টেলার বললে, দেখো গুপ্তো, আমাকে যেমন করেই হোক আজ যেতেই হবে। বম্বে যাওয়ার টিকিট পর্যন্ত আমি কিনে ফেলেছি।
উপায় থাকলে তোমাকেও আমি স্টেশন পর্যন্ত পৌঁছে দিতুম, কিন্তু আমার 2 সিটার গাড়ি, আমার আর্দারি, তুমি, তোমার চাকুরা, তোমার মালপত্র এতটুকু গাড়িতে তো ধরবে না। কাজেই তোমাকে এখানে ফেলে রেখেই আমাকে যেতে হবে। আরলি, টেলারের আর্দালি এসে সেলাম করলো। টেলার বললে, আমার মালপত্র সব গুছিয়ে গাড়িতে তোলো আর শালবন থেকে ওই কাঠের পুতুলটা তুলে নিয়ে এসো। আমি বললুম। তুমি কি সত্যি সত্যি ওই পুতুলটা ইংল্যান্ডে নিয়ে যেতে চাও? টেলার বললে, নিশ্চয়, আমার যে কথা সেই কাজ। আবার রাত এলো। বৃষ্টি এখনো থামেনি। আমি এখনো কুঠিতে বন্দি হয়ে আছি। টেলার চলে গেছে এবং যাওয়ার সময় সাঁওতালদের ভূতের রাজাকেও সঙ্গে করে নিয়ে গেছে। সে আর এই কুঠির ভেতরে ঘুমোতে আসবে না। চোখে ঘুম আসছিল না। একখানে ইংরেজি নোবেল বার করে পড়তে বসল। ঘন্টা দেড়েক পর তন্দ্রার আবেশ এলো। আলোটা কমিয়ে দিয়ে শয়নের উপক্রম করছি এমন সময় শুনলুম বাইরে সিঁড়ির উপরে আওয়াজ হলো, ঠক ঠক ঠক, ঠিক যেন কাঠের আওয়াজ। ঠক ঠক করতে করতে আওয়াজটা আমার ঘরের কাছ বরাবর এলো। তারপর দরজার উপরে শুনলুম ধাক্কার পর ধাক্কা। কি আপদ! টেলার তো পুতুলটাকে নিয়ে কোন সকালে বিদেয় হয়েছে, এ আবার কে জ্বালাতে এলো? নিশ্চয়ই সে সাঁওতাল পুরুত বেটা। সে হতভাগা রোজ রাতে এখানে আরাম করে ঘুমোয় আর চারিদিকে রটিয়ে দেয় কুঠির ভেতর ভূতের রাজা শুতে আসে। ধাক্কার জোর ক্রমেই বেড়ে চলল। একবার ভাবল দরজা খুলে পুরুতটাকে লাথি মেরে তাড়িয়ে দেয়। তারপর মনে হলো সে কাজ ঠিক হবে না। এই দুর্যোগে বিজন জঙ্গলের ভিতরে রাত্রে একলা আমি এখানে আছি। যদি কোনো দুষ্টু লোক কুমতলবে এসে থাকে। বন্দুকটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দরজার এক জায়গায় একটা ছেঁদা ছিল। বন্দুকের নলটা সেইখানে রেখে চেঁচিয়ে বলল, কে আছো চলে যাও, নইলে এখনই আমি বন্দুক ছুড়বো। কোনো জবাব নেই। দরজার উপরে ধাক্কাও থামল না। এখনো আমার কথা শোনো, নইলে। বাইরে স্ত্রী গলায় কে হাসতে লাগলো। আমি বন্দুকের ঘোড়া টিপে দিলাম। সঙ্গে সঙ্গে দরজার উপরের ধাক্কাও থেমে গেল। ঠক ঠক করে একটা আওয়াজ ঘরের কাছ থেকে দূরে সরে যেতে লাগলো। তারপর কুঠির সিঁড়ির উপরে শব্দ শুনল, ঠক ঠক ঠক। খানিক পরে অনেক দূর থেকে আবার সেই বিশ্রী হাসি শোনা গেল। সে হাসি অমানুষিক, শরীরের রক্ত যেন জল করে দেয়। শেষ রাতে জল ধরে গেল। সকালে দরজা খুলতেই কাঁচা সোনার মতো কচি রোদ এসে ঘরখানা যেন হাসিতে ভরিয়ে তুললে। রোদ দেখে মনটা খুশি হয়ে উঠল। বারান্দায় বেরিয়েই দেখি এক কোণে কাপড় মুড়ি দিয়ে কে শুয়ে রয়েছে। তেড়ে গিয়ে মারলুম এক ধাক্কা। ধর্ম করে সে উঠে বসলো। সেই সাঁওতাল পুরুতটা ক্রুদ্ধস্বরে বলল, কাল আবার কি করতে এসেছিলি এখানে? ভারী চালাকি পেয়েছিস না? লোকটার মুখের ভাব একটুও বদলালো না। শান্ত স্বরে বললে, আমার ঠাকুর কাল এখানে ঘুমোতে এসেছিলেন গো, তাই আমিও এসেছিল। তোর ঠাকুর কোথায়? সাহেব তো তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আছে। মিথ্যে কথা, আমি নিজের চোখে দেখেছি টেলার তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেইখানেই আছেন। কুঠি থেকে বেরিয়ে পড়ে ছুটে পাশের শালবনের দিকে হাজির হল। সবিস্ময়ে দেখল ভূতের রাজা চোখ পাকিয়ে লকলকে জিভ বার করে ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছে। আর আর কি, পেটের উপরে একটা গর্ত, ঠিক যেন বন্দুকের গুলির দাগ। গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে। মূর্তির আরো নানা জায়গাতেও রক্তের চিহ্ন। তবে কি আমার বন্দুকের গুলি? ভাবতে পারলুম না। মূর্তির দিকে আর তাকাতেও পারলুম না। কেমন একটা অজানা ভয়ে আমার সমস্ত শরীর আচ্ছন্ন হয়ে গেল।
প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে এলেন। কলকাতায় ফিরে এসেই খবরের কাগজে এই বিবরণ পড়ল। সাঁওতাল পরগনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার জে টেলার কর্মহিত অবসর লইয়া বিলাতে যাইতেছিলেন, কিন্তু পথের মধ্যে এক বিপদে পড়িয়া খুব সম্ভব তিনি প্রাণ হারাইয়াছেন। স্থানীয় জঙ্গলের ভিতরে তাহার মোটর গাড়ি পাওয়া গিয়াছে। মোটরের উপরে, ভিতরে ও চারিপাশে রক্তের দাগ, কিন্তু মিস্টার টেলার ও তাহার আর্দালির কোনোই সন্ধান পাওয়া যাইতেছে না। পুলিশ সন্দেহ করিতেছে মিস্টার টেলার ও তাহার আর্দালিকে ব্যাঘ্র বা অন্য কোনো হিংস্র জন্তু আক্রমণ করিয়াছে। নিকটস্থ জঙ্গলে এক নরখাদক ব্যাঘ্রেরও খোঁজ পাওয়া গিয়েছে। সেই ভূতের মূর্তির গায়ে যে রক্তের দাগ লেগেছিল, তাহলে সেই রক্ত হচ্ছে হতভাগ্য টেলার আর তার আর্দালির গায়ের রক্ত। এবং সেই সাঁওতাল পুরুতটাই নিশ্চয়ই কোনো গতিকে খবর পেয়ে ভূতের রাজাকে আবার শালবনে ফিরিয়ে এনেছিল। মনকে এই বলে প্রবোধ দিলুম বটে, কিন্তু প্রতিজ্ঞা করলুম শিকার কুঠিতে আর কখনো রাত্রিবাস করব না। কিসে কি হয় কে জানে। শুনছিলেন রহস্য রোমাঞ্চ সিরিজের তৃতীয় গল্প ভূতের রাজা। রচনা হেমেন্দ্র কুমার রায়। গল্প পাঠে ও অন্যান্য কয়েকটি ভূমিকায় প্রদীপ বিশ্বাস, ম্যানেজার অরিন্দম দে এবং একটি বিশেষ ভূমিকায় সুব্রত মিস্ত্রি।